আজকে ক্লাসে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। কেমন আছেন সবাই? ওয়ালাইকুম আসসালাম। জি আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনারা কেমন আছেন? আর সবাই শুনতে পাচ্ছেন কিনা এবং দেখতে পাচ্ছেন কিনা একটু কমেন্ট করে জানান, আমি ক্লাস শুরু করে দিব। আচ্ছা, সবাই শুনতে পাচ্ছেন কিনা এবং দেখতে পাচ্ছেন কিনা একটু কমেন্ট করে জানান প্লিজ। দেখা যাচ্ছে, শোনা যাচ্ছে, থ্যাংক ইউ ভেরি মাচ। আচ্ছা, শুরু করে দিব এখনই। আপনারা সবাই জানেন যে আমরা অর্ডার এন্ড র‍্যাঙ্কিং করছিলাম। এই অর্ডার এন্ড র‍্যাঙ্কিং এর 2 নাম্বার পার্ট হবে আজকে। আর নেক্সট দিন অর্থাৎ পরবর্তী ক্লাসে আমরা আজকে হয়তো শেষ করে দিতে পারবো, চেষ্টা করব। যদি নাও পারি হয়তো 2-3টা কোশ্চেন থাকবে। এই 2-3টা কোশ্চেনের সাথে আমরা নেক্সট দিনে শুরু করব হয় ফিগার কাউন্টিং না হলে ক্যালেন্ডার, যে কোনো একটা চ্যাপ্টার শুরু করব। খুব গুরুত্বপূর্ণ, ফিগার কাউন্টিং থেকে সাধারণত একটা প্রশ্ন আসে, ক্যালেন্ডার থেকেও সাধারণত একটা প্রশ্ন আসে। ওকে, আচ্ছা ঠিক আছে। জি আলহামদুলিল্লাহ ভালো আছি। ওকে, আমরা শুরু করছি হচ্ছে আপনাদের কয়টা প্রশ্ন পড়াইছিলাম অর্ডার এন্ড র‍্যাঙ্কিং এর? 3টা প্রশ্ন পড়াইছিলাম, তাই না? 3টা প্রশ্ন পড়াইছিলাম। তাহলে আজকে 4 নাম্বার প্রশ্ন শুরু করব। জি 4 নাম্বার, প্রশ্ন নাম্বার 4। জি প্রশ্ন নাম্বার 4। ওকে, আচ্ছা শুরু করছি। প্রশ্ন 4 দেখেন কি বলছে। আচ্ছা, প্রশ্ন 4 স্ক্রিনে আসে দেখেন। বলছে এ বি এর তুলনায় খাটো কিন্তু সি এর চেয়ে লম্বা। আচ্ছা, এ বি এর তুলনায় খাটো কিন্তু সি এর চেয়ে লম্বা। ডি এ এর তুলনায় খাটো কিন্তু সি এর চেয়ে লম্বা। ই বি এর তুলনায় খাটো কিন্তু এ এর চেয়ে লম্বা। উচ্চতার দিক থেকে মাঝারি কে? আচ্ছা, যখন জি আলহামদুলিল্লাহ ভালো আছি। আসলে আমি মানে শারীরিকভাবে অসুস্থ ছিলাম, ঠিক আছে, বাট মানে অসুস্থ মানে মানে আমি উইকনেস ছিল একটু। তাছাড়া আসলে খুব যে অসুস্থ এরকম কিছু না, একটু উইকনেসের জন্য ক্লাস নিতে একটু খারাপ লাগছিল বলে গতকালকে ক্লাসটা নিতে পারিনি। ঠিক আছে, তারপর খবর নিচ্ছেন আপনারা, থ্যাংক ইউ ভেরি মাচ। আচ্ছা, এ বি এর তুলনায় খাটো যখন উচ্চতার দিক থেকে মাঝারি কে, দেখেন যখন বলছে উচ্চতার দিক থেকে মাঝারি কে, সেই জিনিসটা যদি আপনি বের করতে চান তাহলে কিন্তু পুরো অর্ডারটাই আপনাকে মেইনটেইন করার চেষ্টা করতে হবে বা মেইনটেইন করে বের করতে হবে। কিন্তু যখন বলছে সবচেয়ে উচ্চতায় বেশি কে, সবচেয়ে মোটা কে, সবচেয়ে ধনী কে বা সবচেয়ে খাটো কে, সেটা বের করতে হলে সমস্যা নেই। সেটা বের করতে হলে আপনাকে পুরো অর্ডারটা মেইনটেইন না করলেও চলবে। আচ্ছা, তাহলে দেখেন প্রথম লাইনটা কি বলছে, এ বি এর তুলনায় খাটো। তাহলে লম্বা কে? বি লম্বা। এ বি এর তুলনায় খাটো, মানে এ খাটো বি বড়। তার মানে বি গ্রেটার দ্যান এ। ঠিক আছে, এটা 4 নম্বর প্রশ্ন। বি গ্রেটার দ্যান এ। আচ্ছা, কিন্তু সি এর চেয়ে লম্বা, মানে এ বি এর তুলনায় খাটো কিন্তু সি এর চেয়ে লম্বা, মানে ওই এর কথাই কিন্তু বলা হচ্ছে যে এ বি এর তুলনায় খাটো কিন্তু এ সি এর চেয়ে লম্বা। তার মানে এ হলো সি এর চেয়ে লম্বা। তার মানে এ সি এর চেয়ে লম্বা, তাহলে সি কে কি এর পরে দিব? এই যে এরকম দিই, এ সি এর চেয়ে লম্বা। তার মানে প্রথম স্টেটমেন্ট এটা, প্রথম স্টেটমেন্ট এটা বোঝা গেছে সেটা। আচ্ছা, এখন কি বলছে 2 নম্বর স্টেটমেন্টে, ডি বি এর তুলনায় খাটো কিন্তু সি এর চেয়ে লম্বা। ডি এ এর তুলনায় খাটো। আচ্ছা, তাহলে ডি এ এর তুলনায় খাটো, এই 2 নম্বর স্টেটমেন্ট আমি নিচে আঁকাচ্ছি, নিচে লিখছি, তারপর এটার সাথে ম্যাচ করাবো, বোঝার চেষ্টা করেন। ডি এ এর তুলনায় খাটো, তার মানে কে লম্বা, কে এ লম্বা। ডি যেহেতু এর তুলনায় খাটো, তার মানে এ গ্রেটার দ্যান ডি। ডি এর তুলনায় খাটো মানে এ ডি এর চেয়ে লম্বা কিন্তু সি এর চেয়ে লম্বা, মানে ডি এর তুলনায় খাটো কিন্তু ডি সি এর চেয়ে লম্বা, মানে ডি হলো সি এর চেয়ে লম্বা। তাহলে ডি যদি সি এর চেয়ে লম্বা হয়, তার মানে ডি এর পরে যায় সি বসবে, বোঝা গেল সেটা। আচ্ছা, তাহলে ডি এর পরে যায় সি বসবে। আচ্ছা, এখন দেখেন কি বলছে, তাহলে এই জায়গাটা দিয়ে আমি একটু ম্যাচ করাতে চাই। দেখেন তো, এ আর সি, এখানে কিন্তু এ আর সি আছে না? এ আর সি এর মাঝে কে? ডি। দেখেন এ আর সি এই দুইজনের মাঝে কিন্তু ডি আসবে, যেহেতু এইখানে যে সম্পর্ক আছে এখানেও তো সেই সম্পর্ক মেইনটেইন করতে হবে। তাহলে এ আর সি দুইজনের মাঝে কে? ডি। তাহলে এখানেও এ আর সি দুইজনের মাঝে ডি বসবে, বোঝা গেছে সেটা। তাহলে আমি এই দুইটাকে কম্বাইন করে কিভাবে লিখতে পারছি দেখেন, এই দুইটাকে যখন আমি কম্বাইন করব, মনোযোগ দেন, তখন এই এ আর সি এর মাঝখানে ডি কে বসাই দেব। তার মানে বি গ্রেটার দ্যান এ, তারপরে ডি, তারপরে সি, এই দুইটাকে কম্বাইন করে এটা লিখলাম। আচ্ছা, এবার পরবর্তীতে কি বলছে, বলছে ই বি এর তুলনায় খাটো। ই বি এর তুলনায় খাটো। আচ্ছা, ই বি এর তুলনায় খাটো, তার মানে বি হলো লম্বা, তাহলে বি গ্রেটার দ্যান ই।
আচ্ছা, কিন্তু এর চেয়ে লম্বা, মানে ই বি এর চেয়ে খাটো আর ই হলো এ এর চেয়ে লম্বা। ই যদি এ এর চেয়ে লম্বা হয় তার মানে এখানে কিন্তু ই এর সাথে এ এর কোনো সম্পর্ক নাই, তাহলে ই আবার কি এ এর চেয়ে লম্বা, তার মানে ই এর চেয়ে লম্বা, তার মানে ই এর চেয়ে লম্বা, তার মানে ই গ্রেটার দ্যান এ। এখন দেখেন তো এই দুইটা জিনিসকে কোনোভাবে এখানে রিলেট করা যায় কিনা? অবশ্যই যাবে। কিভাবে? দেখেন এই বি আর ই এর মধ্যে রিলেশন আছে, এখানে কি বি নাই? বি আছে, তাহলে যেহেতু বি ই এর চেয়ে লম্বা তাহলে বি কি ই এর চেয়ে লম্বা। আচ্ছা, আবার এখানে দেখেন এই দুটাকে একসাথে কম্বাইন করা যাচ্ছে কিনা দেখেন তো, বি ই এর তুলনায় লম্বা। এখানে দেখেন তো এই ই এর পরে কে যাবে? এ, তাহলে আমি ই এর পরে যদি এ যাবে তাহলে ই এর পরে এ কে বসাই দিতে পারি। এই যে দেখেন ই এর পরে কিন্তু এ, বুঝা যাচ্ছে? তাহলে ই এর পরে এ যাবে, তাহলে ই এর পরে এ কে বসাই দিলাম। এবার এই জিনিসটাকে এখানে আমরা রিলেট করার চেষ্টা করব। দেখেন তো এই বি বি এ, তাহলে বি এ, এই বি আর এর মাঝে কি আছে? ই আছে। দেখেন বি আর এর মাঝে ই আছে, তাহলে বি আর এর মাঝে এখানে আমরা ই কে বসাই দেব। ক্লিয়ার বিষয়টা? আচ্ছা, এই বি আর এর মাঝে এখানে ই কে বসাবো, তাহলে এই দুইটাকে যদি আমি কম্বাইন করি তাহলে কি হবে? বি তারপরে কি ই তারপরে কি এ তারপরে ডি তারপরে সি, তাই সবগুলোকে কম্বাইন করে লাস্টে সিরিয়াল আসলে এটা। এখন আমাদেরকে বলছে উচ্চতার দিক থেকে মাঝারি কে, তাহলে মাঝারি কে এ, তাহলে উচ্চতার দিক থেকে মাঝখানে আছে এ। আশা করি বুঝতে পারছেন সবাই। যখন উচ্চতার দিক থেকে বলে মাঝারি, হ্যাঁ, এই ধরনের প্রশ্ন যদি আসে তাহলে আমাদেরকে পুরোটা সলভ করতে হবে। আশা করি বুঝতে পারছেন। ক্লিয়ার সেটা? আচ্ছা, তাহলে বুঝতে দিচ্ছি। এবার পরবর্তী প্রশ্নে যাব। 4 নাম্বার গেল। আচ্ছা, এবার দেখেন 4 এর পরে 5 নাম্বার প্রশ্ন। 5 নাম্বার প্রশ্নে কি বলছে? আচ্ছা, 5 নাম্বার প্রশ্ন বলছে এমন এ বি সি ডি এন্ড ই, এ ইজ টলার দ্যান বি। তার মানে এমন এ বি সি ডি এন্ড ই, তার মানে কয়জন পারসন? এ বি সি ডি আর ই, এই কয়জন পারসন? 1 2 3 4 5। আচ্ছা, এই 5 জনের মধ্যে এ ইজ টলার দ্যান বি, তাহলে এ ইজ টলার দ্যান বি। আচ্ছা, বাট শর্টার দ্যান সি, মানে এ বি এর চেয়ে লম্বা কিন্তু সি এর চেয়ে ছোট। তার মানে এই এ বি এর চেয়ে লম্বা আর এ সি এর চেয়ে ছোট, তার মানে সি কি এর আগে বসবে। এই যে এবার বলছে বি ইজ টলার দ্যান অনলি ই, বি ইজ টলার দ্যান অনলি ই, এর মানে কি? এর মানে হচ্ছে বি হচ্ছে শুধুমাত্র ই এর চেয়ে লম্বা, বি হলো শুধু ই এর চেয়ে লম্বা। আচ্ছা, তার মানে বি যেহেতু শুধু ই এর চেয়ে লম্বা, এর দ্বারা কি বোঝায়? এর দ্বারা বোঝায় বি এর পরে শুধু একজন লোকই আছে, সেটা কি ই। কেন? কারণ বি তো শুধু ই এর চেয়ে লম্বা, তার মানে বি এর পিছনে ই ছাড়া কেউ নাই। তার মানে আমরা এখান থেকে বলে দিতে পারি বি এর পিছনে অনলি ই আছে, বলা যায় অনলি ই, বি এর পিছনে আর কেউ নাই। তাহলে বি এর পিছনে যেহেতু আর কেউ নাই, তার মানে এদের মধ্যে বি যেখানে আছে, মানে এদের মধ্যে বি যেখানে আছে তার শেষে ই আছে। বোঝা গেছে সেটা? আচ্ছা, এবার কি বলছে? এবার বলছে সি ইজ নট দ্য টলেস্ট, সি ইজ নট দ্য টলেস্ট, এই সি কিন্তু টলেস্ট না, মানে সি সবার চেয়ে লম্বা না। কিন্তু এই যে চারজন, দেখেন এখানে যে চারজনের ইনফরমেশন দেওয়া হয়েছে, এই চারজনের মধ্যে কিন্তু সি সবচেয়ে লম্বা। তাহলে এখানে ইনফরমেশন কয়জনের? মোট 5 জনের, তার ভিতর 4 জনের ইনফরমেশন আমরা পেয়ে গেছি। তাহলে সি যদি সবচেয়ে টলেস্ট না হয়, তারপর কি বলছে? হু অ্যামং দেম উইল বি ইন দ্য মিডল ইফ দে স্ট্যান্ড ইন দ্য অর্ডার অফ देयर হাইট। তার মানে হাইট অনুযায়ী যদি দাঁড়ায় তাহলে মিডলে কে পড়বে। তাহলে এখানে আমরা 4 জনের ইনফরমেশন পেয়ে গেছি, তাহলে আর একজনের ইনফরমেশন পাইনি, সেটা কি? ডি এর ইনফরমেশন কিন্তু আমরা পাইনি এবং প্রশ্নেও দেওয়া নাই। প্রশ্নে দেওয়া না থাকলেও আমরা ডি এর ইনফরমেশনটা বুঝে গেছি কি, যে ডি সবার আগে বসবে। কেন? কারণ এই 4 জনের মধ্যে যেহেতু সি সবার আগে বসছে, তার মানে এই 4 জনের মধ্যে সি বড়। কিন্তু এই 4 জনের মধ্যে সি বড় হলেও সি সবার চেয়ে বড় না, তার মানে সি এর চেয়েও বড় কেউ একজন আছে, কেউ আছে। তাহলে যেহেতু ব্যক্তি একজনই বাকি আছে সে ডি, এবং সি এর চেয়ে সি সবার চেয়ে বড় না, এর মানে এখানে ডি এর ইনফরমেশন নাই, তাহলে ডি নিশ্চয়ই সবার চেয়ে বড়। কেন? কারণ এই 4 জনের মধ্যে সি বড়, তারপরেও সে এই 4 জনের মধ্যে বড় হলেও সবার চেয়ে বড় না, তার মানে এর চেয়েও বড় কেউ আছে, এর চেয়ে বড় তাহলে কি আছে? ডি, তার মানে ডি সবার সামনে বলবে। তাহলে মিডলে কে বসলো? এ, মিডলে কে আসলো? এ। আশা করি বুঝতে পারছেন। ক্লিয়ার বিষয়টা? জি। ঝামেলা লাগছে? কি ঝামেলা লাগছে বলেন?
আচ্ছা এখানে দেখেন, এখানে এই যে এই ইনফরমেশনটা, এই যে এই ই কে বসানোর বিষয়টা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। কেন? কারণ এখানে বলা হয়েছে যে কোন লাইনে, দেখেন একটা লাইনে বলা আছে যে সি ইজ সরি বি ইজ ডলার দেন অনলি ই, মানে বি হচ্ছে শুধু ই এর চেয়ে লম্বা, বি হচ্ছে শুধু ই এর চেয়ে লম্বা। এর মানে কি বোঝায় জানেন? এর মানে বোঝায় বির পরে ই ছাড়া অন্য কেউ নাই। তাহলে বির পরে ই ছাড়া অন্য কেউ নাই, তার মানে এর পিছনে কি আছে? ই আছে। এই জিনিসটা হচ্ছে ওই লাইনে বুঝে নিতে হবে, সরাসরি বলছে না যে ই সবার চেয়ে ছোট, বুঝে নিতে হচ্ছে। কারণ কি বলছে? বি হচ্ছে শুধু ই এর চেয়ে লম্বা, তার মানে এর মধ্যে যারা আছে তার মধ্যে বি মাত্র একজনের চেয়ে লম্বা। তাহলে বি যদি একজনের চেয়ে লম্বা হয়, তাহলে যে যার কথা বলা হচ্ছে সে সবার পিছনে আছে। ওকে, আচ্ছা এবার দেখেন 6 নাম্বার। যখন কোন প্রশ্নে বলা হচ্ছে মাঝারি কে বা দ্বিতীয় টলেস্ট কে, এই ধরনের প্রশ্ন যখন সলভ করবেন, যারা, আমি আবার বলছি, যাদের বুঝতে অসুবিধা হয় তাদের ক্লাসটা রেকর্ড ক্লাস করতে হবে। হ্যাঁ, অ্যানাদার মেথড বলে কিছু নাই, যেটা করাইছি এটাই সহজ। এটা আপনি যদি এখন আপনার কাছে ঝামেলা লাগে, তাহলে আপনাকে কি করতে হবে? লাইভ ক্লাস শেষে রেকর্ড ক্লাস দেখতে হবে, বারে বারে টেনে টেনে দেখবেন। হ্যাঁ, যখন মাঝারি নির্ণয় করতে বলবে তখন অ্যানাদার মেথড বলে কিছু নাই। কেন? কারণ আপনাকে পুরোটাই লিখতে হবে, নাহলে আপনি মাঝারি কেমনে বুঝবেন? আর যখন বলছে যে সবচেয়ে লম্বাকে, সেক্ষেত্রে আমরা অন্য মেথডে করতে পারছি, যেমন কতদিন দেখেছিলাম, আজকে কয়েকটা দেখাবো, সমস্যা নেই। কথা কি বোঝা গেছে? কিন্তু মাঝারি মানে আপনাকে পুরো সিকোয়েন্সটা তৈরি করতে হবে, নাহলে আপনি মাঝারি বুঝতে পারবেন না। আচ্ছা এবার দেখেন 6 নম্বরে কি বলছে। 6 নম্বরে বলছে এ বি সি ডি ই এন্ড এফ 6 জন বন্ধু একসাথে পাহাড়ে ওঠা শুরু করলো। কয়জন? 6 জন। এ বি সি ডি ই এন্ড এফ। একটা প্রশ্ন আপনি একবার দেখে কেন হতাশ হয়ে যাচ্ছেন? আপনি এটাকে একবার ট্রাই কেন করছেন? আপনি বারবার কেন ট্রাই করছেন না? জিনিসটা আপনি বারবার ট্রাই করেন, যেখানে কি বলা হচ্ছে। হ্যাঁ, আচ্ছা এখানে কি বলছে? পাহাড়ে ওঠা শুরু করলো, কিছু সময় পর দেখা গেল ডি বি এর উপরে। আচ্ছা, ডি বি এর উপরে, ডি বি এর উপরে। আচ্ছা এখানে দেখেন কি নির্ণয় করতে বলছে। এখানে বলছে সবচেয়ে উপরে কে আছে, এখানে বলছে সবচেয়ে উপরে, তার মানে সবচেয়ে উঁচু পজিশনে কে আছে। যখন সবচেয়ে উপরে কে আছে আর সবচেয়ে নিচে কে আছে, সবচেয়ে লম্বা কে, সবচেয়ে বড় কে, সেক্ষেত্রে আমরা খুব সহজেই মেজারমেন্ট করতে পারবো। বাট মাঝারি অবস্থানে কি আছে, এগুলো মেজারমেন্ট করতে হলে সিকোয়েন্স তৈরি করতে হবে। হ্যাঁ, আচ্ছা তাহলে কি বলছে? ডি বি এর উপরে, তার মানে ডি বি এর উপরে, তার মানে ডি হলো উপরে, তাহলে ডি গ্রেটার দ্যান বি। আচ্ছা, কিন্তু ই এর নিচে, মানে এই ডি আবার ই এর নিচে, ডি ই এর নিচে মানে কি? ই ডি এর উপরে। ওকে, আচ্ছা তারপরে কি বলছে? সি ডি এর উপরে নেই, সি ডি এর উপরে নাই, মানে সি ডি এর উপরে না। এর মানে কি? সি যদি ডি এর উপরে না থাকে, তার মানে বুঝতে হবে ডি সি এর উপরে, তার মানে ডি গ্রেটার দ্যান সি, বুঝে নিতে হবে। আচ্ছা, সি ডি এর উপরে নেই এবং এ এর নিচেও নয়, মানে সি এ এর নিচেও নয়, তার মানে সি এ এর নিচেও নাই, তার মানে সি এ এর উপরে আছে, তাই না? সি গ্রেটার দ্যান এ। আচ্ছা ঠিক আছে, এবার কি বলছে? এ এফ এর নিচে নয়, এ এফ এর নিচে নয়, এ এফ এর নিচে নেই, তার মানে এ এফ এর উপরে আছে, তার মানে এ গ্রেটার দ্যান এফ, এ এফ এর উপরে আছে। ঠিক আছে, আচ্ছা এবার কি বলছে? এবং বি এর উপরেও নয়, তার মানে এ বি এর উপরেও নয়। এর মানে কি? এ বি এর উপরেও নয়, এ বি এর উপরেও নয় মানে কি? এ বি এর নিচে, মানে কি? বি এর উপরে। আচ্ছা, এই যে সিকোয়েন্সটা আমি আঁকলাম, এখন অঙ্কে আমাদের নির্ণয় করতে বলছি, তো অপশনে দেখেন ডি আছে, অপশনে আছে ই, অপশন আছে বি, অপশন আছে সি। অঙ্কে বলছে সবচেয়ে উপরে কে আছে। আচ্ছা, সবচেয়ে উপরে কে আছে? আমি আপনাদের বলছিলাম, যখন বলবে সবচেয়ে উপরে কে আছে, যে উপরে থাকবে, সবার উপরে যে থাকবে, সে এই পাশে আসবে না, এই লেস দেন পাশে সে জীবনেও আসবে না। কেন আসবে না? কারণ লেস দেন পাশে সে যদি একবারও আসে, এর দ্বারা বোঝায় সে নিশ্চয়ই কারো না কারো নিচে আছে। তাহলে এই পাশে আসে নাই যে সংখ্যাটা, মানে যে লেটারটা, ও সবার উপরে আছে আসলে অ্যাকচুয়ালি। তাহলে দেখেন এই ডি দেখেন এক কোনো না কোনো সময় একবার আসছে এই পাশে, সিও কিন্তু এই পাশে আসছে, এও কিন্তু ছোট পাশে আসছে, এফ ও আসছে, বি ও আসছে, কিন্তু দেখেন এই ই সংখ্যাটা, মানে ই লেটারটা এই পাশে একবারও আসে নাই। কেন আসবে? এই পাশে আসে নাই মানে কি? ই সবার চেয়ে বড় বলেই তো সে এই পাশে যায়নি। যে সবার চেয়ে বড় সে সবসময় এই পাশে থাকবে, মানে একবারও এই পাশে যাবে না। তাহলে আমাদের বুঝে নিতে হবে যে যে নিচে আছে সে একবার হলেও এই পাশে আসছে, তাহলে এই পাশে আসে নাই কে? ই, তার মানে আমাদের উত্তর হচ্ছে ই।
তো যখন এরকম ভাবে সবচেয়ে উপরে কে, সবচেয়ে নিচে কে, সবচেয়ে বড় কে, সবচেয়ে ছোট কে, সেই বিষয়গুলো আমরা যেভাবে সিকোয়েন্সিয়ালি দেখতে পাবো। পুরো সিকোয়েন্স তৈরি করার কোনো দরকার নেই। এন্ড ইভেন সবসময় পুরো সিকোয়েন্স আপনি তৈরি নাও করতে পারেন, মানে তৈরি করা যাবে এরকম কোনো ব্যাপার নেই। এমন ইনফরমেশন দেওয়া থাকবে যে সম্পূর্ণ সিকোয়েন্স তৈরি করা যাচ্ছে না। আমার কথা কি বুঝছেন? আর যখন বলছে মাঝামাঝি কি, ভাই তখন তো পুরো সিকোয়েন্সটা আপনাকে তৈরি করতে হবে, তখন তো কোশ্চেনটা একটু হার্ড হবেই। সব প্রশ্ন যদি পানির মতো হতো তাহলে তো কাজই হতো, তাহলে সবই পারা যেত। সব তো পারা যাবে না ভাই, সব পারা যাবে না। সব আপনি তখনই পারবেন যখন আপনি এগুলাও কি অনেক বেশি প্র্যাকটিস করতে থাকবেন, দেখবেন যে আপনি পরীক্ষা হলে সিকোয়েন্সটা তৈরি করতে পারছেন। আচ্ছা, তারপর আমি কত নাম্বার শুরু করছেন? 4 নাম্বার। হ্যাঁ, 4 নাম্বার বা 5 নাম্বার আমি আবার দেখাই দিব, সমস্যা নাই, একসময় চেষ্টা করবো একসময় দেখানো। হ্যাঁ, আচ্ছা, এবার পরবর্তী কোশ্চেন যাচ্ছি। 6 নাম্বার। 6 নাম্বার পরে 7। দেখেন 7 নাম্বারে কি বলছে? 7 নাম্বার বলছে এ বি সি ডি এবং এ বি সি ডি ই এন্ড এফ। আচ্ছা, if f is আচ্ছা if f is heavier than d, আচ্ছা if f is heavier than d, এখানে কয়জন লোক? 6 জন। a b c d e and f। আচ্ছা, এই যে 6 জন লোক, এই 6 জনের মধ্যে কি বলে নির্ণয় করতে বলছে হু ইজ দ্য হেভিয়েস্ট, সবচেয়ে ভারী কে। আচ্ছা, সবচেয়ে ভারী কে যেহেতু নির্ণয় করতে বলছে, আমরা একটু দেখি। if f is heavier than d, f is heavier than d মানে f হলো d এর চেয়ে মোটা, এই যে f d এর চেয়ে বড়। আচ্ছা, বাট লাইটার দেন এ মানে এফ হলো ডি এর চেয়ে মোটা কিন্তু এ এর চেয়ে লাইটার, লাইটার মানে হচ্ছে হালকা, মানে ওজন কম। তার মানে এফ এর চেয়ে হালকা, তার মানে কি এ এফ এর চেয়ে মোটা। এই হলো প্রথম স্টেটমেন্ট। আচ্ছা, তারপরে কি বলছেন? ইফ আচ্ছা ইফ এফ ইজ হেভিয়ার দেন ডি, ইফ এফ ইজ হেভিয়ার দেন ডি বাট লাইটার দেন এ, হু ইজ নট দ্য হেভিয়েস্ট। এই যে হু, এই হু দ্বারা কাকে বোঝাচ্ছে জানেন? এই হু দ্বারা কিন্তু এ কে বোঝাচ্ছে, কারণ এই হু হচ্ছে রিলেটিভ প্রোনাউন। তাহলে রিলেটিভ প্রোনাউনের ঠিক আগে যে থাকে তাকে অ্যান্টিসিডেন্ট বলে, অর্থাৎ হু এ কে বোঝাচ্ছে। বুঝতে হবে, হু কিন্তু আবার এই এফ কে বোঝাচ্ছে না, বুঝে নিতে হবে। তাহলে এফ ইজ হেভিয়ার দ্যান ডি, এফ ইজ হেভিয়ার দ্যান ডি বাট লাইটার দ্যান এ, তার মানে এফ হচ্ছে এর চেয়ে হালকা, তার মানে এ হচ্ছে এফ এর চেয়ে মোটা। হু ইজ নট দ্য হেভিয়েস্ট মানে এই এ যে হচ্ছে সবচেয়ে কি মোটা নয়, তার মানে এ সবচেয়ে মোটা নয়, এই একটা ইনফরমেশন দেওয়া আছে, সবচেয়ে মোটা নয়। আচ্ছা, এবার বলছে ডি ইজ হেভিয়ার দ্যান সি, ডি ইজ হেভিয়ার দ্যান সি, তার মানে ডি হচ্ছে সি এর চেয়ে মোটা। আচ্ছা, সি এন্ড ডি, ডি হচ্ছে সি এবং ই এর চেয়ে মোটা, তার মানে দেখেন ডি ইজ হেভিয়ার দ্যান সি এন্ড ডি, তার মানে ডি সি এর চেয়ে মোটা, আবার ডি কি ই এর চেয়ে মোটা। হু ইজ দ্য হেভিয়েস্ট, বলছে এদের মধ্যে সবচেয়ে কি, এদের মধ্যে সবচেয়ে মোটা কে। আচ্ছা, তাহলে এখন দেখেন তো যে সবচেয়ে মোটা সে নিশ্চয়ই এই পাশে একবার আসবে না। তাহলে অপশনে কি কি আছে? অপশনে আছে এ, অপশন আছে বি, অপশন আছে সি, অপশন আছে ডি। আচ্ছা, এখন দেখেন, আচ্ছা এখন দেখেন এখানে কি বলছে? তাহলে সবচেয়ে মোটা কে। এখন বুঝতেই পারছেন যে ডি উত্তর হবে না, কেন? কারণ ডি যে সবচেয়ে মোটা সে এই পাশে আসবে না, লেস দ্যান এর পাশে জীবনও আসবে না। তাহলে ডি যেহেতু এই পাশে আছে, কারো না কারো হচ্ছে ছোট, তাহলে ডি বাদ। সিও কিন্তু এই পাশে আছে, তাহলে সিও বাদ। তাহলে এ আর বি এই দুইজনের মধ্যে কিন্তু উত্তরটা হবে। এখন দেখেন এ কিন্তু এই পাশেই আছে, এ কিন্তু এই পাশে যায়নি, তার মানে এ কিন্তু এখানে যাদের বর্ণনা দেওয়া হয়েছে এদের মধ্যে সবচেয়ে মোটা এ, কিন্তু একজনের বর্ণনা এই অঙ্কে নাই, সেটা হলো বি। এখন এটা আপনাকে বুঝে নিতে হবে, যেহেতু বলে দিছে যে এ সবচেয়ে মোটা নয়, এ যেহেতু সবচেয়ে মোটা নয়, তাহলে এদের মধ্যে মোটা হতে পারে কিন্তু টোটাল মানুষের মধ্যে মোটা না। তাহলে এখানে যারা আছে এখানে কিন্তু সবাই আছে, কে বাদে? বি এর কোনো ইনফরমেশন দেওয়াই নেই। যেহেতু এ এদের মধ্যে মোটা, কারণ এদের মধ্যে এ কিন্তু এই পাশে একবারও যায়নি, যেহেতু এ এই পাশে একবারও যায়নি, তার মানে এ হচ্ছে এখানে যারা আছে তাদের মধ্যে মোটা। কিন্তু সবচেয়ে মোটা যেহেতু নয়, তার মানে এর চেয়েও একজন মোটা আছে, তার মানে এ কিন্তু সবচেয়ে মোটা নয়। আর অঙ্কে চাইছে সবচেয়ে মোটা কে, তাহলে এও বাদ। তাহলে থাকলো কি? বি, অপশন নম্বর 2 উত্তর। ক্লিয়ার সেটা? আশা করি বুঝতে পারছেন। জি, কামরুল ইসলাম, ডি কিভাবে হয়? দেখাই যাচ্ছে যে ডি এই পাশে একজনের চেয়ে কারো না কারো হচ্ছে ছোট তো আছেই। বোঝার চেষ্টা করেন এই প্রশ্নে, এই প্রশ্নটা কিন্তু একটু টেকনিক্যাল। কেন টেকনিক্যাল? কারণ বি এর কোনো ইনফরমেশন দেওয়াই নাই, বি এর কোনো ইনফরমেশন দেওয়াই নাই। এ যেহেতু এখানে এখানে এ কিন্তু এই পাশে একবারও আসে নাই, তার মানে এ হচ্ছে এখানে যারা আছে সবার চেয়ে মোটা। কিন্তু অঙ্কে যেহেতু বলে দিছে এ সবচেয়ে মোটা নয়, তাহলে এর চেয়েও কেউ মোটা আছে, আর প্রশ্ন চাইছে সবচেয়ে মোটা কে, তাহলে এটা উত্তর না। ওকে, আচ্ছা, জি, তাহলে এদের মধ্যে সবার মধ্যে মোটা হলেও অপশন আমি বুঝে গেছি, ডি সি তো বাদ করছে আগেই, কারণ এই যে ডি এই পাশে আসছে, সি এই পাশে আসছে।
এখন এ আর বি এর মধ্যে উত্তর সবচেয়ে মোটা, অঙ্কে যেহেতু বলছে এ সবচেয়ে মোটা নয়, তাহলে এর চেয়েও মোটা আছে। তাহলে যেহেতু বি এর ইনফরমেশন দেওয়াই নাই, তারপরে আমরা বলছি বি সবচেয়ে মোটা। কেন? কারণ এদের মধ্যে যেহেতু এ মোটা কিন্তু ও সবার মধ্যে মোটা নয়, তাহলে এখানে সবার ইনফরমেশনই আছে, বি এর ইনফরমেশন নাই, ও মোটা, ওর ইনফরমেশন দেওয়া নাই। তাহলে এ যেহেতু এদের মধ্যে মোটা কিন্তু সবচেয়ে মোটা নয়, তাহলে সবচেয়ে মোটা অন্য কেউ, এবং সেকে বি। আশা করি বুঝতে পারছেন। হু এরটা বুঝলেন না? এই হু দ্বারা এ কে বোঝাচ্ছে তাই বুঝাইছি, যে হু এর আগে কে আছে, হু এর আগে আছে না, তাহলে হু হচ্ছে রিলেটিভ প্রোনাউন। আর রিলেটিভ প্রোনাউন আছে, রিলেটিভ প্রোনাউন রিলেটিভ অ্যাডজেক্টিভ বলছেন। আচ্ছা ওকে, এ যেহেতু নাউন আর নাউনের পরে বসছে, নাউনকে বোঝাচ্ছে, তাই তো অ্যাডজেক্টিভ। আচ্ছা হইলো, তাহলে হু কাকে বোঝাচ্ছে? হু বোঝাচ্ছে এ কে। ঠিক আছে, হু এর ইমিডিয়েট আগে যে আছে তাকে বোঝাচ্ছে। হ্যাঁ, হু হচ্ছে হু এর ঠিক মানে রিলেটিভ প্রোনাউন বা এই যে যেটা বলছি আমরা সেটা কি, মানে রিলেটিভ প্রোনাউনের ঠিক আগে যে বসে তাকে বলে অ্যান্টিসিডেন্ট, আর রিলেটিভ প্রোনাউনের ঠিক আগে যে বসে তাকে বোঝায়। তাহলে অনেকে আবার এখানে ভুল বুঝে যাবে যে এফ ইজ হেভিয়ার দ্যান ডি বাট লাইটার দ্যান এ, হু ইজ নট দ্য হেভিয়েস্ট। এই হু দ্বারা বোঝাচ্ছে এ কে, কারণ হু এর ঠিক ইমিডিয়েট কাছে যে আছে। 8 নাম্বার দেখেন। আচ্ছা 8 নম্বরে কি বলছে? 8 নম্বরে বলছে among A B C D E and F each has a different weight। তার মানে A B C D E and F, তাহলে কয়জন লোক? 2 4 6 জন। এই 6 জন লোকের মধ্যে সবারই ডিফারেন্ট ওয়েট। আচ্ছা সবারই ডিফারেন্ট ওয়েট, দ্য ডিফারেন্ট ওয়েট আচ্ছা না বোঝার কে কি আছে? আচ্ছা ভাই অনেকেই বুঝতে পারে না, বুঝতে পারছেন? আমার কথা হচ্ছে যে অনেকেই বুঝতে পারে না। যেমন ওখানে প্রবলেম, ওখানে হু দ্বারা কাকে বোঝাচ্ছে, আমি এই প্রশ্নের সম্মুখীন এর আগেও হয়েছি বলেই কিন্তু এটা এখানে ক্লিয়ার করছি। কেন? কারণ না হলে এখন যদি না ক্লিয়ার করি তাহলে তো এটা পরে ক্লিয়ার করতে পারবো না। কারণ না কারণ এই প্রশ্ন, এই সমস্যা থেকে যাবে। আমাকে কেউ এর আগে কিন্তু আমাকে অফলাইন ব্যাচে আমার ক্লাসরুমে আমাকে কেউ জিজ্ঞাসা করছে এই হু দ্বারা কাকে বোঝাচ্ছে, তখন কিন্তু আমার মাথায় আসছে আচ্ছা তাহলে এই জিনিসটা তো নিশ্চয়ই ক্লিয়ার করতে হবে। না বোঝার, যে ইংলিশ ভালো পারে বা ইংলিশে সমস্যা নেই তার প্রবলেম নেই, কিন্তু যে বোঝে কম তাকে তো আমার ক্লিয়ার করতে হবে। আচ্ছা তাহলে এ বি সি ডি ই এফ এই কয়জনের মধ্যে প্রত্যেকেরই কি ডিফারেন্ট ওয়েট। আচ্ছা ডিফারেন্ট ওয়েট মানে আলাদা আলাদা ভর আছে। এ ইজ নট দ্য লাইটেস্ট। আচ্ছা এ ইজ নট দ্য লাইটেস্ট বোঝার চেষ্টা করেন। সি ইজ হেভিয়ার দ্যান ডি বাট লাইটার দ্যান এ। আচ্ছা বি ইজ লাইটার দ্যান অনলি ই। এফ ইজ লাইটার দ্যান বি বাট হেভিয়ার দ্যান এ। হু ইজ দ্য লাইটেস্ট? আচ্ছা হু ইজ দ্য লাইটেস্ট, হু ইজ দ্য লাইটেস্ট মানে কি বোঝায়? আচ্ছা হু ইজ দ্য লাইটেস্ট মানে সবচেয়ে হালকাকে তাকে চাইছে। আচ্ছা এ ইজ নট দ্য লাইটেস্ট, তাহলে প্রথম কথা হলো এ ইজ নট দ্য লাইটেস্ট মানে এ সবচেয়ে হালকা নয়। তারপরে কি বলছে? সি ইজ হেভিয়ার দ্যান ডি, তাহলে সি হচ্ছে ডি এর চেয়ে ভারী, তাহলে সি ডি এর চেয়ে ভারী। ওকে ফাইন। বাট লাইটার দ্যান এ, বাট লাইটার দ্যান এ, তাহলে সি ডি এর চেয়ে ভারী কিন্তু সি এ এর চেয়ে লাইটার, মানে কি সি এ এর চেয়ে হালকা। সি এ এর চেয়ে, যে সি এ এর চেয়ে হালকা মানে এ সি এর চেয়ে ভারী, তার মানে এ গ্রেটার দ্যান সি। এইটুকু বুঝতে কিনা বলেন? ওকে ফাইন। আচ্ছা বি ইজ লাইটার দ্যান অনলি ই। আচ্ছা বি ইজ লাইটার দ্যান অনলি ই, তাহলে বি ইজ লাইটার দ্যান অনলি ই, তার মানে বি হচ্ছে অনলি ই এর চেয়ে লাইটার। তাহলে বি হচ্ছে ই এর চেয়ে লাইটার। দেখেন বি আর ই এর মধ্যে রিলেশন কি? বি হচ্ছে ই এর চেয়ে লাইটার মানে হালকা, তার মানে ই হচ্ছে বি এর চেয়ে কি? ভারী। তাহলে ই গ্রেটার দ্যান বি। আচ্ছা এখন কি বলছে? এফ ইজ লাইটার দ্যান বি। এফ ইজ লাইটার দ্যান বি, এফ হচ্ছে এই যে এফ আর বি এর মধ্যে রিলেশন কি? এফ বি এর চেয়ে লাইটার। আচ্ছা এফ বি এর চেয়ে হালকা, তার মানে কি বি এফ এর চেয়ে ভারী। আচ্ছা বি এফ এর চেয়ে ভারী। ওকে তাহলে এফ ইজ লাইটার দ্যান বি বাট হেভিয়ার দ্যান এ, তার মানে এই এফ আর এ, এই যে এফ হচ্ছে বি এর চেয়ে ভারী বাট এফ হচ্ছে এ এর চেয়ে হেভিয়ার, মানে এফ হচ্ছে এ এর চেয়ে, সরি এফ ইজ লাইটার দ্যান বি, তার মানে এফ হচ্ছে বি এর চেয়ে হালকা কিন্তু এফ হচ্ছে এ এর চেয়ে ভারী। দেখেন বাট হেভিয়ার দ্যান এ, তার মানে এফ গ্রেটার দ্যান এ। এবার কি হচ্ছে? হু ইজ দ্য লাইটেস্ট, তার মানে হু ইজ দ্য লাইটেস্ট এর মানে কি সবচেয়ে হালকা, কি সবচেয়ে হালকা, তার মানে সবচেয়ে হালকা, সবচেয়ে হালকা সে নিশ্চয়ই এই পাশে যারা আছে, এই পাশে যারা আছে তারা কারো না কারোর চেয়ে বড়, কারো না কারোর চেয়ে ভারী, তার মানে এই পাশে যারা আছে তারা লাইটার। এই পাশ থেকে যে ব্যক্তি কখনোই এই পাশে আসতে পারেনি, একবারের জন্য এই পাশে আসতে পারেনি, এর মানে কি ও সবচেয়ে কি সবচেয়ে হালকা বলেই কিন্তু এই পাশে আসতে পারেনি। তাহলে এই পাশে একবারও আসেনি সে লোক থেকে এই পাশে সি আসছে, দেখেন সি আসছে, তার মানে সি হবে না।
এই পাশে কি এ আসছে এই পাশে, হ্যাঁ এ আসছে এই পাশে, তাহলে এ হবে না। এফ এই পাশে ছিল এই পাশে আসছে একবারও, হবে না। তাহলে বি এই পাশে ছিল বি এই পাশে আসছে, তাহলে হবে না। তার মানে ডি ব্যক্তিটা একবারও এই পাশে আসতে পারেনি। এর মানে কি এখানে যারা আছে সবার চেয়ে এই ডি হালকা বলেই তো এই পাশে একবারও আসেনি। বোঝা গেছে বিষয়টা? তাহলে ডি। তার মানে যখন সবার চেয়ে হালকা চাচ্ছে, সবার চেয়ে ভারী চাচ্ছে, সবার চেয়ে লম্বা চাচ্ছে, সবার চেয়ে খাটো চাচ্ছে, তখন কিন্তু এই জিনিসটা খুব সহজ। মানে এইভাবে এই প্রত্যেকটা আলাদা আলাদা করে আগে আপনি বুঝে যাবেন যে যে সবচেয়ে ভারী সে এই পাশে যাবে না, যে সবচেয়ে হালকা সেই পাশে আসবে না। বাট যখন সিকোয়েন্স তৈরি করতে হচ্ছে তখন ঝামেলা। হ্যাঁ ওরকম তো একটা প্রশ্ন থাকবে ভাই। আচ্ছা এবার পরবর্তী প্রশ্নে যাবো আমি। এটা কত ছিল? 8, 8 এর পরে 9। আচ্ছা 9 নাম্বার প্রশ্নে কি বলছে দেখেন। আচ্ছা এখানে তো প্রশ্ন আসেনি। আচ্ছা 9 নাম্বার প্রশ্নের ডেটা দেওয়া আছে দেখেন। 9 নাম্বার প্রশ্নে কি চাইছে দেখেন, আমি একটু বলে দিচ্ছি। বলছে সবচেয়ে হু ইজ দ্য টলেস্ট, সবচেয়ে লম্বা, আর 2 নাম্বারে হচ্ছে মাঝারি। মানে কে সবচেয়ে লম্বা কে মাঝারি এটা নির্ণয় করতে বলছে। আচ্ছা ঠিক আছে, এই প্রশ্নটা পরবর্তীতে, এটা কিন্তু 9 নাম্বারের প্রশ্ন। অর্থাৎ মানে এই ডেটা দেওয়া আছে এই যে এখন দেখেন 9 ডেটা এটা গিভেন, মানে 9 নাম্বার প্রশ্ন সলভ করার জন্য এই ডেটাগুলো দেওয়া আছে। ওকে আচ্ছা কি বলছে দেখেন, among 5 friends p q r s and t, আচ্ছা having different weight, who is the tallest? আচ্ছা different weight, who is the tallest? আচ্ছা ওয়েট এর সাথে টলেস্ট এর কি আসবে? who is the different weight না different height হবে। হ্যাঁ ওটা হচ্ছে different height হবে। আচ্ছা ওটা different height হবে, এই হাইট ডিফারেন্ট হাইট। হ্যাঁ নাহলে এই ওয়েটের সাথে তার টলের সম্পর্ক নাই। আচ্ছা given r is shorter than 3 persons, একটু তাকান এই প্রশ্নটা কিন্তু একটু ডিফারেন্ট টাইপের, একটু আলাদাভাবে সলভ করতে হবে। r is shorter than 3 persons, only one person is taller than t। আচ্ছা এখানে দেখেন r কে বলা হয়েছে 3 জন লোকের চেয়ে শর্টার, তাইলে এখানে মোট লোক কিন্তু 6 জন। দেখেন এই ধরনের প্রশ্ন যখন আসবে যে 3 জনের চেয়ে শর্টার, অনলি একজনের চেয়ে মাত্র একজনের চেয়ে খাটো, এই টাইপের প্রশ্ন যখন আসবে তখন আমরা যতজন লোক ততটা পজিশন আগায় ফেলবো। 6 জন লোক আমি 6টা পজিশন আগায় ফেলবো, 2 3 4 5 6, এই 6টা পজিশন আগায় ফেললাম 6 জন লোক। আচ্ছা এখন কি বলছে, r is shorter than 3 person, তাহলে এইদিকে যারা থাকবে তারা হলো লম্বা, আর এইদিকে যারা থাকবে তারা হলো খাটো। তাহলে r হচ্ছে 3 জনের চেয়ে খাটো। তার মানে কি বোঝায়, r এর আগে 3 জন লোক থাকবে। দেখেন বলা আছে দেখেন r is shorter than 3 person, তার মানে r হচ্ছে 3 জন, 3 জনের r is shorter than মানে কি r হচ্ছে 3 জনের চেয়ে খাটো। আর যেহেতু 3 জনের চেয়ে খাটো তার মানে r এর আগে 3 জন থাকবে, r এর আগে 3 জন থাকবে। আচ্ছা তাহলে 3 জনের চেয়ে ছোট, তাহলে r এর আগে যদি 3 জন থাকে তাহলে r এর পজিশন কোথায় হতে পারে? r এর পজিশন এখানে হতে পারে, r এর পজিশন এখানে হতে পারে, r এর পজিশন এখানে হতে পারে। যেহেতু r 3 জনের চেয়ে, কি বলছে দেখেন r is shorter than 3 person। আচ্ছা only one person is taller than t, আচ্ছা only one person is taller than t, তাহলে বোঝেন only one person is taller than t, তাহলে t এর চেয়ে মাত্র একজন লোকই আছে যে কি t এর চেয়ে লম্বা। তার মানে t এর পজিশনটা কোথায় হওয়া উচিত? এই 6 জনের মধ্যে t এর চেয়ে মাত্র একজন আছে লম্বা। তাহলে t এর চেয়ে মাত্র যদি একজন লম্বা হয় তার মানে মাত্র একজন t এর চেয়ে লম্বা, তার মানে t এর পজিশনটা এখানে হবে। t এর পজিশনটা কেন এখানে হবে? কারণ t এর চেয়ে মাত্র একজন লম্বা, তার মানে এই পজিশনটা আমি তার জন্য ফাঁকা রাখলাম। আর এখানে একটা ওয়ার্ড মিসিং আছে বলে ঝামেলা হচ্ছে, সেটা হচ্ছে r is shorter than only 3 person, এখানে only কথাটা মিসিং আছে। দেখেন r is shorter than, সেটাও মিসিং আছে। r is shorter than only 3 person, এই 3 person এই only কথাটা মিসিং থাকার জন্য কোশ্চেনটা ঝামেলা লাগছে। তাহলে r is shorter than only 3 person, তার মানে হচ্ছে r হচ্ছে মাত্র 3 জনের চেয়ে ছোট। তার মানে r এর আগে 3 জন আছে, মাত্র 3 জন আছে। তাহলে r এর আগে আমরা 3টা পজিশন ফাঁকা রেখে দেব, এই একটা দুইটা 3টা ফাঁকা রেখে এখানে r বলবে, কারণ r এর আগে 3 জন থাকবে, কারণ r হচ্ছে 3 জনের চেয়ে শর্টার। আচ্ছা এবার পরেরটা কি বলছে, only one person is taller than t, তাহলে t এর চেয়ে মাত্র একজনই লম্বা। তা t এর চেয়ে যদি একজনই লম্বা হয় তার মানে t এর আগে একজন ফাঁকা থাকবে, তাহলে এটা কি? বুঝা গেছে? আচ্ছা এবার হচ্ছে
P is neither the tallest nor the shortest. P is neither the tallest nor the shortest. তার মানে P না লম্বা না শর্ট। তার মানে এই পজিশন আর এই পজিশনে P বসবে না। কেন? কারণ সে লম্বাও না সে শর্টও না। তাই এই দুটো পজিশন P এর জন্য বাদ থাকলো। আচ্ছা এবার কি বলছে? Q is the shortest in the group. এই গ্রুপের মধ্যে Q সবচেয়ে খাটো। তার মানে Q এর জন্য এই লাস্টের পজিশনটা বরাদ্দ। এইবার তাকান, এখন যে পজিশনগুলো আছে এই পজিশন এই একটা এই তিনটা পজিশন এখন কে বসবে? তার মধ্যে P এর পজিশন কিন্তু দেখেন একটা জিনিস, আরেকটা কি বলা আছে? T এর চেয়ে মাত্র একজন বড়, S is the tallest। আচ্ছা এখানে কি বলছে? Q is shortest in the group। shortest in the group Q এখানে বসালাম। আচ্ছা R is shorter than 3 person, R এর আগে তিনজন দিলাম। আচ্ছা আচ্ছা তাহলে P এর জন্য P তো তাহলে কি P এখানে বসবে না, এই জায়গাটা কাট বসালাম। কয়জন লোক আছে এখানে? 1 2 3 4 5 এই জন্য মিলাতে পারছি না, সরি। হ্যাঁ লোক হচ্ছে 5 জন, দিয়ে দিয়েছি 6 জন, সরি তাহলে P Q R S T 5 জন লোক। হ্যাঁ 6টা দাগ দেওয়াতে মিলছে না। 1 2 3 4 5, সরি হ্যাঁ অনেক টাইম ক্ষেপণ করে ফেললাম। তাহলে এবার কি বলছে? R is shorter than only 3 person। R is shorter than only 3 person। তার মানে R এর আগে তিনজন আছে। তাহলে R এর আগে যদি তিনজন থাকে এইবার বোঝা যাচ্ছে। এবার এই অনলি কথাটা না থাকলেও আসলে এবার হবে। কেন এবার হবে? কেন হবে দেখেন, কারণ অনলি কথাটা যদি মিসিং থাকে 6 জন হলে হচ্ছিল না, বাট 5 জন হলে অনলি কথাটা মিসিং থাকলেও হবে। কারণ লাস্টে বলা আছে Q is the shortest in the group। তার মানে Q এর জন্য এই পজিশনটা বরাদ্দ, Q সবচেয়ে শর্টেস্ট। এবার বলছে প্রথম লাইন কি বলছে? R is shorter than 3 person। তার মানে R এর আগে তিনজন আছে। তাহলে আমি যদি R কে এখানে বসাই তাহলে R এর আগে কয়জন থাকে? 2 জন। তার মানে হচ্ছে না। তার মানে R কে একমাত্র এখানে বসালেই কিন্তু আমি দেখছি R এর আগে তিনজন আছে। তার মানে R এর পজিশন এটা। বোঝা গেছে? আচ্ছা এবার কি বলছে? only one person is taller than T। only one person is taller than T মানে T এর চেয়ে মাত্র একজনই লম্বা আছে। তাহলে T এর চেয়ে যদি একজনই লম্বা থাকে তাহলে T দ্বিতীয়, তাহলে দ্বিতীয় পজিশনে পড়ছে। ঠিক আছে? এবার কি বলছে? P is neither the tallest nor the shortest। মানে P tallest না shortest না। তার মানে এই পজিশনেও P বসবে না, এই পজিশনেও P বসবে না। তাহলে এখানেও যদি না বসে, এখানে তো একজন বসে আছে, তাহলে দুইটা জায়গা ফাঁকা আছে। তাহলে P যদি এখানে না বসতে পারে তাহলে P এর জন্য নিশ্চয়ই এই পজিশনটা। বোঝা গেছে বিষয়টা? এই জন্য এখানে P বসালাম। ক্লিয়ার? আচ্ছা তাহলে সব জায়গায় সবাই বসে গেছে, আর একটা পজিশন বাকি আছে, লোকে একজন বাকি আছে, সেটাকে S। তাহলে আমরা এখানে S কে বসাই দিলাম। এই যে সিকোয়েন্স হয়ে গেল। এবার অঙ্কে কি চাইছে? সবচেয়ে টলেস্ট কে, সবচেয়ে টলেস্ট S, আর মাঝারি কে, এই যে মাঝারি হচ্ছে P। আশা করি বুঝতে পারছেন। আচ্ছা 5 জন ছিল, জি 5 জন ছিল। আমি 6টা পজিশন আঁকাই, আসলে এই জন্য মিলানো টাফ হয়ে যাচ্ছিল। সরি ফর দ্যাট। জি আচ্ছা 6টা পজিশন আঁকানোর জন্য এই ঝামেলাটা হয়েছে, আপনাদের খালি ঝামেলা ফেললাম। আচ্ছা আশা করি বুঝতে পারছেন। এবার ক্লিয়ার আছে বিষয়টা? জি কোশ্চেনে এস তো নাই, কোশ্চেনে এস নাই মানে কি বলছেন? পি কিউ আর এস টি আছে তো। আমি আগেই বললাম এইটার কোশ্চেন চলে গেছে, এটার কোশ্চেনের পরে এটা কোশ্চেন তো আগেই চলে গেছে। শীট নেন। ইলেকট্রিসিটি নাই, কারণ এখন কিন্তু দেখতে পাবেন একটু হালকা, মানে আলো কম থাকবে। আচ্ছা এবার বোঝা গেছে কি বিষয়টা? এটার কোশ্চেন তো আগেই দিছিলাম ভাই, এটার কোশ্চেন তো আগেই আমি দিলাম। এই যে এটা কোশ্চেন, এটা বোঝা গেছে? দেখেন এই যে আছে এবং পি কিউ আর এস টি হ্যাভিং ডিফারেন্ট হাইট। ওকে এবার পরবর্তী কোশ্চেন চলে যাব। বোঝা গেছে বিষয়টা? আচ্ছা 9 নাম্বারটা দেখেন। 9 নাম্বার করলাম এখন 10। আচ্ছা 10 নম্বরে কি বলছে? পি কিউ আর এন্ড এস আর 4 পারসন। আচ্ছা এখানে 4 জন লোকের কথা বলেছে, পি কিউ আর এস, এই 4 জন। পি ইজ এল্ডেস্ট বাট নট দ্য পোরেস্ট, আর ইজ দ্য রিচেস্ট বাট নট দ্য এল্ডেস্ট। তার মানে এখানে একটা জিনিস বোঝার চেষ্টা করেন। সেখানে বলছে এখানে হচ্ছে
ধনী দরিদ্র আর হচ্ছে বয়স্ক, মানে কম বয়স বেশি বয়সের অঙ্ক কিন্তু এটা। হ্যাঁ, আচ্ছা, তাহলে কি বলা হচ্ছে, পি ইজ দ্য এল্ডেস্ট, মানে পি হচ্ছে সবচেয়ে প্রবীণ বাট নট দ্য পুরেস্ট, কিন্তু সবচেয়ে দরিদ্র নয়। আর ইজ দ্য রিচেস্ট, সবচেয়ে ধনী হচ্ছে আর বাট নট দ্য এল্ডেস্ট, কিন্তু সবচেয়ে প্রবীণ নয়। এবার হচ্ছে এজ অফ কিউ ইজ মোর দ্যান দ্য এজ অফ এস, তার মানে কিউ এর বয়স এস এর বয়সের চেয়ে বেশি বাট লেস দ্যান দ্য এজ অফ পি অর আর, মানে ওই কিউ এর বয়সটা পি অর আর এর চেয়ে কম। পি ইজ মোর রিচ দ্যান কিউ, তার মানে পি হচ্ছে কিউ এর চেয়ে বেশি বেশি ধনী বাট লেস রিচ দ্যান এস, কিন্তু পি হচ্ছে এস এর চেয়ে কম ধনী। ইন হুইচ অফ দ্য ফলোইং ওয়ে দ্য ফোর পারসন ক্যান বি অ্যারেঞ্জড ইন দ্য ডিসেন্ডিং অর্ডার অন দ্য বেসিস অফ দেয়ার এজ এন্ড রিচনেস। আচ্ছা, তার মানে এই যে চারজন লোকের কথা বলা হয়েছে, এই চারজন লোককে তাদের বয়স এবং ধনীর উচ্চ থেকে নিম্ন ক্রম অনুসারে যদি সাজানো যায় তাহলে সিকোয়েন্সটা কেমন হবে? ভয় পাওয়ার কোনো কারণ নেই, এখানে লোক কয়জন? চারজন। তাহলে আমি দুইটা লিখি, একটা হলো এজ আর একটা হচ্ছে মানি। আচ্ছা, তাহলে আমি চারটা পজিশন দিয়ে দিলাম, একটা দুইটা তিনটা চারটা। এখানে আমি চারটা দিই, একটা দুইটা তিনটা চারটা, যেহেতু চারজন লোক। এখন দেখেন প্রথম লাইন দেখেন, প্রথম এখানে কিন্তু বয়সের জিনিস এখানে বসাবো আর টাকা পয়সা বা ধনী দরিদ্রের জিনিসটা এখানে বসাবো। কি বলছে? বলছে পি ইজ দ্য এল্ডেস্ট, মানে পি হচ্ছে সবচেয়ে বয়সে প্রবীণ, তাহলে প্রবীণ যে তাকে এখানে বসাবো, তার মানে পি পজিশনটা আমরা পেয়ে গেছি। বাট নট দ্য পোরেস্ট, মানে সবচেয়ে কি, সবচেয়ে গরিব নয়। সবচেয়ে গরিব নয় মানে হলো এই জায়গাতে পি বসবে না, কারণ এটা হলো সবচেয়ে গরিবের পজিশন, তাহলে এখানে পি বসবে না। আচ্ছা, আর ইজ দ্য রিচেস্ট, আর হচ্ছে সবচেয়ে ধনী, তাহলে রিচেস্ট থেকে এখানে আর এখানে বসবে, ঠিক আছে। আচ্ছা, বাট নট দ্য এল্ডেস্ট, কিন্তু সবচেয়ে কি, সবচেয়ে বয়সে ছোট নয়, তার মানে এই জায়গাটা আর এর জন্য নয়, সবচেয়ে বয়সে ছোট নাই, কিন্তু এখানে এখানে কোথায় বসবে জানি না, কিন্তু এখানে বসবে না। ক্লিয়ার? আচ্ছা, এজ অফ কিউ ইজ মোর দ্যান দ্য এজ অফ এস, বোঝাচ্ছে সেখানে এজ অফ কিউ ইজ মোর দ্যান দ্য এজ অফ এস, তার মানে কিউ এর বয়স এস এর বয়সের চেয়ে বেশি, তার মানে কিউ হচ্ছে এস এর চেয়ে বড়, কিউ হচ্ছে এস এর চেয়ে বড়, বাট লেস দ্যান দ্য এজ অফ পি অর আর। তার মানে কি? তার মানে হচ্ছে এজ অফ কিউ ইজ মোর দ্যান এস, ঠিক আছে, বাট লেস দ্যান দ্য এজ অফ পি অর আর, তার মানে কিউ এর বয়স পি বা আর এর চেয়ে ছোট, তার মানে এই কিউ এর আগে পি বা আর আছে। দেখেন তার ভিতর পি তো এখানে বসেই গেছে, তাহলে আমার পি কে আমার রাখার দরকার নেই, পি তো আগেই আছে। তাহলে এখন দেখেন এই যে তিনটা সিকোয়েন্স পাইলাম, তার মানে কি, কিউ আর এর চেয়ে কিউ ছোট, কিউ এর চেয়ে এস ছোট, তাহলে এই জায়গায় কয়টা পজিশন? তিনটা। এখানে কয়টা? তিনটা। তাহলে এই জিনিসটাকে এখানে বসাই দেওয়া যায়, ব্যাস। তার মানে আর হচ্ছে এখানে, কিউ হচ্ছে এখানে, এস হচ্ছে এখানে, এই যে আমি বয়সের সিকোয়েন্সটা পেয়ে গেলাম। আচ্ছা, এবার দেখেন কি বলছে, এবার পি ইজ মোর রিচ দ্যান কিউ, পি হচ্ছে কিউ এর চেয়ে রিচ, আচ্ছা, বাট লেস রিচ দ্যান এস, পি হচ্ছে কিউ এর চেয়ে রিচ বাট পি এস এর চেয়ে গরিব, তার মানে এস হচ্ছে তার আগে আসবে। তাহলে আর কে আমি এখানে বসাইছি, আর বাকি আছে তিনটা পজিশন, আর এই যে তিনজনের সিকোয়েন্স পেয়ে গেছি, এখন এই জিনিসটা এখানে বসাই দেন, এখানেও তিনটা পজিশন, এখানেও তিনজনকে পেয়ে গেছি, মানে কি এই জিনিসটা এখানে রিপ্লেস করে দেন। তাহলে এস কে বসালাম এখানে, পি কে বসালাম এখানে, কিউ কে বসালাম এখানে, মিলে গেছে। আচ্ছা, তাহলে দেখেন, তাহলে বয়সের সিরিয়াল আসবে পি আর কিউ এস, আর ধনীর সিরিয়াল আসবে হচ্ছে আর এস পি কিউ। আশা করি বুঝতে পারছেন, ক্লিয়ার বিষয়টা? আচ্ছা, তাহলে এই যে দেখেন এই জিনিসটা, এগুলা হচ্ছে, এটা যেমন কোন একটা ব্যাংকের পরীক্ষা আসা প্রশ্ন আমি পাইছি, এটা তুলে দিছি। এই ধরনের প্রশ্ন আসলে পরে আপনাকে, মানে আগে থেকে প্র্যাকটিস না করা থাকলে পরে পরীক্ষা হলে যে এরকম বড় ধরনের প্রশ্ন পাওয়াটা একটু টাফ। এই জন্য বলছি যত বেশি বেশি প্র্যাকটিস করবেন তত দেখবেন যে পরীক্ষা হলে আপনি এগুলো সলভ করার মানে এবিলিটি আপনি পারবেন। হ্যাঁ, আচ্ছা, পরবর্তী প্রশ্নে চলে যাচ্ছি, 10 এর পরে 11। নম্বরে কি বলছে, among 6 persons p q r s t and u who is the second tallest, তাহলে 6 পারসন, এখানে p q r s t u, এই 6 পারসনের মধ্যে who is the second tallest, মানে দ্বিতীয় লম্বা কে, সবচেয়ে বেশি লম্বা জানি, দ্বিতীয় লম্বা কে। আচ্ছা, তাহলে who is the second tallest কি দেওয়া আছে, r is taller than only 2 persons। তাহলে এখন দেখেন এখানে কিন্তু সবার ঘটনা যখন দেওয়া থাকছে না, তখন আমরা এদের পজিশন আঁকাই ফেলবো, 6 জনের পজিশন আঁকাই ফেলি, কাকে কাকে বসানো যায় দেখি, 2 4 6। কি বলছে দেখেন, আর ইজ টলার দ্যান অনলি 2%, তার মানে আর কেবলমাত্র 2 জনের চেয়ে ছোট, এর মানে কি আর এর আগে 2 জন আছে, আর এর আগে মাত্র 2 জন আছে,
আর যেহেতু শুধু দুইজনের চেয়ে ছোট, তার মানে আর এর আগে মাত্র দুইজন আছে, তাহলে এই দুইটা ঘর ফাঁকা রেখে এখানে আর বসাই দিচ্ছি। ক্লিয়ার সেটা? আচ্ছা, এখন কি বলছে? S is taller than R. S is taller than R. S is taller than R but shorter than Q. তাহলে S is taller than R, তার মানে S হচ্ছে R এর চেয়ে লম্বা কিন্তু shorter than Q। তার মানে S হচ্ছে R এর চেয়ে লম্বা কিন্তু S আবার Q এর চেয়ে shorter, তার মানে Q S এর আগে বসবে। ওকে, আচ্ছা, Q is the tallest, U is the tallest, U is the tallest, R is taller than only 2%। আচ্ছা, U is the tallest, তার মানে U সম্পর্কে একটা আইডিয়া দেওয়া আছে, U হচ্ছে সবচেয়ে লম্বা, তাহলে সবচেয়ে লম্বা মানে এই জায়গাতে U বসে যাবে, বসে গেল। এখন কিন্তু আর কোনো ইনফরমেশন দেয়া নাই, তাহলে হচ্ছে সেকেন্ড টলেস্ট কে, তার মানে আমাকে খুঁজে বের করতে হবে এই জায়গাতে কে বসবে, এগুলো আমার দরকার নাই অঙ্কে। তাহলে দেখেন এই ডাটাটা কিন্তু আমাদের কিন্তু কি বলছে, আর এর আগে R is taller than only 2%। ঝামেলা হয়ে যাচ্ছে কেন? R is taller than only 2%। এখানে কি লেখা আছে? R is taller than only 2%। missing উল্টাই ফেলছি, সরি। আচ্ছা, R is taller than only 2%, এর মানে হচ্ছে R এর পেছনে মাত্র দুইজন থাকবে। দেখেন কথা না বুঝলে কি পরিমাণ ভুল হতে পারে। R is taller than only 2% মানে R এর পেছনে কেবল দুইজন থাকবে, তার মানে হচ্ছে R এর পেছনে দুইজন থাকবে, কারণ R কেবলমাত্র দুইজনের চেয়ে লম্বা, তার মানে R এর পিছনে দুইজন থাকবে, তাই দুইটা পজিশন বাদ দিয়ে R বসবে এখানে। জি, আচ্ছা, এবার কি বলছে? এবার বলছে লাস্ট আছে U is the tallest, U is the tallest, তার মানে U এর পজিশন এটা। তারপরে কি বলছে? S is taller than R, S is taller than R, S is taller than R but shorter than Q, মানে S হচ্ছে R এর চেয়ে লম্বা কিন্তু S আবার Q এর চেয়ে শর্টার, মানে S এর আগে কি বসে। তাহলে এই যে তিনটা আমাদের হু ইজ দ্য সেকেন্ড টলেস্ট, এখানে কার কে বসবে সেটা চাইছি। তাহলে এই দেখেন R এর আগে S আছে, S এর আগে Q আছে, তাহলে R এর আগে S কে বসাই দিচ্ছি, S এর আগে Q কে বসাই দিচ্ছি। তাহলে দেখেন তো জিনিসটা মিললো কিনা? এই দুইটা পজিশন আমাদের লাগবে না, আমাদের হচ্ছে সেকেন্ড টলেস্ট কে Q। আচ্ছা, তাহলে आंसर হচ্ছে Q। ওকে, জি, আমার ভুলটা আমি বুঝতে পারছি যে R হচ্ছে দুইজনের চেয়ে লম্বা, কিন্তু আমি এটা দ্বারা বুঝাইছি এখানে লিখে দিয়েছিলাম মানে R হচ্ছে মাত্র দুইজনের চেয়ে ছোট, এরকম মিনিংটা এরকম চলে আসছিল। আচ্ছা, মুছে দিচ্ছি এটা, পরবর্তী প্রশ্নে যাচ্ছি। 12 নাম্বার দেখেন, 12 নম্বরে কি বলছে? 12 নম্বরে বলছে R is thinner than, জি, আচ্ছা, থ্যাংক ইউ। আচ্ছা, R is thinner than P, Q is heavier than S, S is heavier than T, P is thinner than S, who is the thinnest? যখন সবচেয়ে লম্বা সবচেয়ে এটা বের করতে বলছে, এটা সহজ। তাহলে সবচেয়ে থিনেস্ট সবচেয়ে চিকন কে? তাহলে অপশনগুলো আমি একটু লিখে রাখছি যাতে বোঝানো সুবিধা হয়। T 4 নাম্বার হচ্ছে S। আচ্ছা, তাহলে দেখেন R is thinner than P, তার মানে R is thinner than P, তার মানে R আর P এর মধ্যে R হচ্ছে থিনার, কার চেয়ে? P এর চেয়ে। এর মানে কি? এর মানে P হচ্ছে মোটা, কারণ কি R is thinner than P, তার মানে R হচ্ছে P এর চেয়ে চিকন, তাহলে P মোটা, কার চেয়ে? R এর চেয়ে, তাহলে P greater than R। ওকে, Q is heavier than S, Q is heavier than S, Q হচ্ছে S এর চেয়ে হেভিয়ার। আচ্ছা, এবার হচ্ছে S is heavier than T, S হচ্ছে heavier than T, P is thinner than S, P আর S এর মধ্যে সম্পর্ক হচ্ছে P হচ্ছে S এর চেয়ে থিনার, এর মানে কি S হচ্ছে P এর চেয়ে হেভিয়ার, তার মানে S is heavier than P। Who is the thinnest? আচ্ছা, এই যে আমি বসাইছি এখানে who is the thinnest, যে সবচেয়ে থিনেস্ট সে নিশ্চয়ই এই পাশে আসবে না। তাহলে এইগুলোর মধ্যে দেখেন তো কে এই পাশে একবারও আসেনি। দেখেন এই পাশে P আসছে, তার মানে P থিনেস্ট না, তাহলে P কে বাদ দিলাম।
এই পাশে কিউ আসছে, তাহলে কিউ থিনেস্ট না, একে বাদ দিলাম। তাহলে এই পাশে আর অপশনে কি আছে? অপশনে আছে টি আর এস। কিন্তু আমি এখানে দেখছি যে এস এই পাশে আসছে, এস এই পাশে আসছে, তাহলে এস ও থিনেস্ট না। এই পাশে যে আসছে সে তো নিশ্চয়ই কারো না কারো চেয়ে বড়, তাহলে অপশনে কি আছে? আর একটা টি, শুধু টি। এখন এইখান থেকে একটা জিনিস কনফিউশনে পড়ে যাবেন যে আরও তো একবার এই পাশে আসে নাই, আরও কিন্তু এই পাশে আসে নাই, তার মানে কি দুইজন ব্যক্তি আছে এখানে যারা এই পাশে একবার আসে নাই, সেটা হলো আর, আর হচ্ছে কি টি। কিন্তু অপশনে দুইজনের মধ্যে যেহেতু আর নাই, তাহলে আর কেন বাদ দিয়ে টি কে কাউন্ট করছি। বোঝা গেছে? আসলে এই প্রশ্নের উত্তর হচ্ছে ক্যানট বি ডিটারমিন্ড। মানে এই প্রশ্নের উত্তর বের করা সম্ভব নয়, কিন্তু আমরা উত্তর টিকে দিচ্ছি কারণ যেহেতু অপশনে আর নাই, কারণ দুইজন ব্যক্তি আছে যারা এই পাশে একবারও আসে নাই, তার মানে আর আর টির মধ্যে যে কে আবার সবচেয়ে মানে চিকন সেটা আমরা কি বলতে পারছি না। বোঝা গেছে সেটা? জি, এই আর আর টির মধ্যে যে কে সবচেয়ে চিকন এটা বলতে পারছি না, এই জন্য আমরা কি এটার উত্তর হচ্ছে ক্যানট বি ডিটারমিন্ড। যেহেতু অপশনে আমাদের আর কে নেগলেক্ট করা আছে, সুতরাং টি আমরা পাচ্ছি। ওকে, আচ্ছা। তাহলে এইটা অর্ডার এন্ড র‍্যাঙ্কিং এর মধ্যে এই যে কে বড়, কে ছোট, কে ধনী, কে গরিব, কে মোটা, কে চিকন, হ্যাঁ, এই বিষয়গুলো এই ধরনের প্রশ্ন পরীক্ষা এসে থাকে, আপনারা দেখলে বুঝতে পারবেন। তবে সবচেয়ে বেশি আসে হচ্ছে কে সবচেয়ে লম্বা, কে সবচেয়ে খাটো, এই টাইপের প্রশ্ন। হ্যাঁ, আচ্ছা, তাহলে একটা জিনিস মাথায় রাখবেন, যখন সবচেয়ে লম্বা খাটো বলবে তখন এরকম সিকোয়েন্স তৈরি করলে বুঝে যাবেন। ঠিক আছে? আচ্ছা, মাথায় এগুলো চাইলে পরে কিন্তু পুরো সিকোয়েন্সটা আপনাকে তৈরি করতে হবে। আচ্ছা, এবার আমি চলে যাচ্ছি আমাদের অর্ডার এন্ড র‍্যাঙ্কিং এর আরেকটা পার্ট আছে, এখান থেকে বিশেষ পরীক্ষাতে অনেক প্রশ্ন আসছে। দেখেন, আচ্ছা, অর্ডার এন্ড র‍্যাঙ্কিং এর দ্বিতীয় পার্ট দেখেন, এখান থেকে প্রশ্ন পরীক্ষাতে আসছে অনেক। দেখেন, মনোযোগ দিন কি বলছে। দেখেন, এক সারি ছেলেদের মধ্যে একদিক থেকে মোহনের অবস্থান নবম আর একদিক থেকে চতুর্দশ, সারিতে ছেলেদের সংখ্যা কত? আচ্ছা, এই ধরনের প্রশ্ন, এই যে প্রশ্নটা আমি এখানে আলোচনা করছি, বিশেষ পরীক্ষা বা অন্যান্য পরীক্ষাতে সাধারণত এই প্রশ্নটা মানে এই লেভেলেরই প্রশ্ন আসছে, এর চেয়ে একটু জটিল বা ক্রিটিক্যাল প্রশ্ন এখন পর্যন্ত দেখা যাচ্ছে না। কিন্তু আমি এখানে কিছু ক্রিটিক্যাল প্রশ্ন আলোচনা করেছি যাতে আপনাদের সুবিধা হয়, যে যদি একটু প্রশ্ন ভেরিয়েশন হয় তাও যেন আপনারা করতে পারেন। এক সারি ছেলেদের মধ্যে মোহনের অবস্থান একদিক থেকে মোহনের অবস্থান নবম, এক সারি। তো এই সারিটাকে আমরা এইভাবে ধরছি, এই যে এক সারি ছেলেরা এখানে দাঁড়ায় আছে একদিক থেকে। একদিক মানে কি? হয় ডান থেকে বাম থেকে বোঝাচ্ছে, না হলে ডান থেকে বোঝাচ্ছে। কোন দিক থেকে বোঝাচ্ছে না বললেও সমস্যা নাই। আবার অনেক সময় মনে করবে যে ছেলেরা এইভাবে দাঁড়ায় আছে, তখন উপর থেকে নিচ থেকে বলবে। তাহলে আবার বলছি, লেফট থেকে বলবে বা রাইট থেকে বলবে, অথবা টপ থেকে বলবে বা বটম থেকে বলবে। বোঝা গেছে বিষয়টা? আচ্ছা, তাহলে এক সারি ছেলেদের মধ্যে মোহনের অবস্থান একদিক থেকে কত? আচ্ছা, মোহনের অবস্থান নবম, একদিক থেকে নবম। তাহলে আমি ধরে নিচ্ছি এটা সেই লাইন। ঠিক আছে, এই লাইনে মোহন একজন লোক, সে দাঁড়ায় আছে। সে কোথায় দাঁড়ায় আছে আমি জানি না, ধরেন এখানে দাঁড়ায় আছে, এখানে দাঁড়ায় আছে, এই যে এখানে, এটা হলো মোহনের অবস্থান। একদিক থেকে ধরেন এই পাশ থেকে মোহনের অবস্থান নবম, তার মানে এইটা হচ্ছে 9। মোহন এই যে এখানে 1 2 3 4 5 6 করে গেলে মোহনকে 9 নাম্বার পজিশনে পাওয়া যায়। আচ্ছা, আরেক দিক থেকে, আরেক দিক মানে বুঝতেই পারছেন এই পাশ থেকে মোহনের অবস্থান এই যে লেফট সাইড থেকে, একদিক মানে আমি ধরে নিচ্ছি লেফট সাইড থেকে, আর একদিক মানে রাইট সাইড থেকে মোহনের অবস্থান, এই মোহনের অবস্থান হচ্ছে চতুর্দশ মানে 14। এখন বলছে যে এই লাইনে কতজন লোক আছে। আচ্ছা, খুবই সহজ। আমরা এই সহজ প্রশ্ন থেকে একটা সূত্র এখানে এস্টাবলিশ করব। অনেকে বলবেন সূত্রের কি দরকার? সূত্রের দরকার আছে, একটু পরেই যাই বুঝবেন যে না, সূত্রের দরকার আছে। আচ্ছা, তাহলে এই লাইনে কতজন লোক আছে? তাহলে এখন প্রশ্ন হচ্ছে, এই লেফট থেকে এখানে আছে 9 জন, এই পাশ থেকে আছে হচ্ছে 14 জন। তাহলে এই হলো 9 আর এই পাশ থেকে হলো 14, তাহলে 14 প্লাস 9, তাহলে কত? 23 জন। তাহলে এই লাইনে টোটাল স্টুডেন্ট আমরা কিন্তু হিসাব করছি, এই লাইনে এই সারিতে টোটাল কতজন আছে। তাহলে এই সারিতে টোটাল আছে কতজন? এই 14 জন আর এই 9 জন, মোট 23 জন। ক্লিয়ার সেটা? আচ্ছা, তাহলে মোট যদি 23 জন হয় এই লাইনে, কিন্তু একটা কথা হলো যে আমরা তো এই লাইনের যে ছাত্রগুলো আছে তাদেরকে গুনবো, কিন্তু কাউকে তো দুইবার গুনবো না। তাহলে আমি এই পাশ দিয়ে যখন আমি 9 জনকে গুনছি, এই মোহনকে গুনে গেছি। আবার এই পাশ থেকে যখন আমি 14 জনকে গুনলাম, তখন আবার মোহনকে গুনলাম। তার মানে লেফট থেকে আমি মোহনকে গুনছি একবার, রাইট মানে শোনেন, এখানেও তো অনেক ছাত্র দাঁড়ায় আছে 8 জন, এদেরকে তো গুনছি, মোহনকে সহ গুনছি। এই পাশ থেকে এরকম দাঁড়ায় আছে না, তাহলে এদেরকেও তো গুনছি, মোহনকে আবার গুনছি। তার মানে এই লেফটের স্টুডেন্টকে গুনছি, এই রাইটের স্টুডেন্টকে গুনছি, মোহনকে যেহেতু এর মধ্যে দুইবার এখানেও গুনছি এখানেও গুনছি, কিন্তু মোহন তো একজন লোক, তাহলে এখান থেকে -1 করে দিব।
-1 করে দিলে এই হচ্ছে সেই টোটাল স্টুডেন্ট। আমার কথা কি বুঝতে পারছেন? তাহলে টোটাল স্টুডেন্ট নির্ণয়ের সূত্র হচ্ছে টোটাল ইকুয়াল টু লেফট প্লাস রাইট -1, লেফট প্লাস রাইট -1। আশা করি বুঝতে পারছেন। আচ্ছা, একটু ক্লিয়ার হলো? লেফট প্লাস রাইট -1। আবার বলছি, তাহলে টোটাল স্টুডেন্ট আমরা সূত্র কিন্তু এস্টাবলিশ করছি কি, টোটাল ইজ ইকুয়াল, আমরা কি বের করছি, একটা সারিতে বা একটা লাইনে টোটাল কতজন স্টুডেন্ট আছে। মনোযোগ দেন প্লিজ, এই সূত্রটা লাগবে কিন্তু, হেলাফেলা করেন না প্লিজ। অনেকে মনে করছে ভাই এটা তো সহজ, দুটা যোগ করবো এক বিয়োগ করবো, ঠিক আছে, কিন্তু কিছু অঙ্ক তো এরকম না ভাই, কিছু অঙ্ক একটু ডিফারেন্ট টাইপের, তখন আপনাকে তো এই সূত্র ইউজ করতে হবে। তাহলে কি বলছি, লেফট থেকে যখন আমি গুনে যাচ্ছি তখন আমি কিন্তু এই আগে যে কয়জন আছে তাকে তো গুনছি, মোহনকে গুনছি, আবার রাইট থেকে যখন গুনছি এর মধ্যে যেগুলো আছে সেগুলোকে তো গুনছি, মোহনকে গুনছি, তাহলে মোহনকে কয়বার গুনছি, দুইবার। তাহলে লেফট প্লাস রাইট -1। ওকে, লেফট প্লাস রাইট -1। আচ্ছা, তাহলে টোটাল স্টুডেন্ট, তাহলে আমরা সূত্র ইউজ করব কি, টোটাল স্টুডেন্ট আমরা কি নির্ণয় করছি, আবার বলছি এই লাইনে কতজন স্টুডেন্ট আছে, টোটাল কতজন, তাহলে টোটাল স্টুডেন্ট ইজ ইকুয়াল টু লেফট প্লাস রাইট -1। মনে থাকবে, মানে লেফট থেকে যতজন, মানে বাম পাশ থেকে প্লাস ডান পাশ থেকে সবাইকে গুনে এক বিয়োগ করব। কেন? কারণ এই যে যার কথা বলা হচ্ছে, যার পজিশনটাকে স্থির রেখে আমরা লেফট রাইট চিন্তা করছি, ওকে দুইবার দিচ্ছি, ও তো দুইজন ব্যক্তি না, তাহলে ওকে একবার বাদ দিতে হবে। লেফট প্লাস রাইট -1। আশা করি বুঝতে পারছেন। তাহলে লেফট থেকে কত, মোহন হচ্ছে নবম, রাইট থেকে কত 14, মাইনাস কত 1, তাহলে 23, এই যে 23 -1, তাহলে কতজন, 22 জন। তার মানে ওই সারিতে লোক আছে কতজন, 22 জন। জি, আশা করি বুঝছেন। এবার পরবর্তী প্রশ্নে যাচ্ছি। দেখেন, এক সারিতে আচ্ছা, একটি সারিতে রাকিবের অবস্থান বাম প্রান্ত হতে 17তম এবং ডান প্রান্ত হতে 26তম। বাম প্রান্ত হতে এই যে রাকিব, মনে করেন এই যে এখানে আছে, এখানে আছে, এই বাম প্রান্ত থেকে এই যে রাকিব, এই রাকিবের অবস্থান 17। আচ্ছা, আর এবং ডান প্রান্ত হতে 26তম, তার মানে এই পাশ থেকে যদি গুণে আসি, তাহলে এই যে এটা হলো লেফট পাশ থেকে, এত রাইট পাশ থেকে রাকিব অবস্থান কত, প্রথম 26তম, 26 বলছে। তাহলে এই সারিতে কতজন স্টুডেন্ট দাঁড়ায় আছে, তাহলে আমি কি বলছি, তাহলে এই যে জায়গাটা, তাহলে লেফট, তাহলে টোটাল স্টুডেন্ট চাইছে কিন্তু, তাহলে টোটাল স্টুডেন্ট ইজ ইকুয়াল টু লেফট প্লাস রাইট -1। তাহলে লেফট হলো 17, রাইট কত 26 -1, তাহলে 17 আর 26 কত হয় 43, 43 কি এক গেলে 42 জন, তার মানে উত্তর হচ্ছে 42 জন। ক্লিয়ার সেটা? জি, 42 জন। আচ্ছা, তাহলে অন্তত এই যে এইটা কিন্তু একটু পরে আমি যখন একটু ডিফারেন্ট টাইপের অঙ্ক দেখাবো তখন বলবেন যে হ্যাঁ তাই তো এই সূত্র আমাদের জানা উচিত, তাহলে ঝামেলা হবে। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। 14 এর পর আমি 15 নম্বর প্রশ্নে চলে যাচ্ছি। আচ্ছা, 15 নম্বরে কি বলছে, আচ্ছা 15 নম্বর হচ্ছে আলভি শ্রেণীকক্ষে প্রথম সারিতে, আচ্ছা প্রথম সারিতে বসে আছে। আলভি একজন স্টুডেন্ট, সে প্রথম সারিতে বসে আছে, ডান দিক অথবা বাম দিক, তার মানে ক্লাসে তো অনেকগুলা সারি থাকে, বেঞ্চের সারি থাকে না অনেকগুলা, তাহলে প্রথম সারিতে আলভি আছে, প্রথম সারি এরকম আছে, এগুলো প্রথম সারির স্টুডেন্ট, এদিকে আরো সারি আছে, এগুলো দরকার নেই। এই প্রথম সারিতে আলভির অবস্থান, এই বাম পাশ থেকে গুনলেও 8 নাম্বার, এই যে আলভি এই বাম পাশ থেকে গুনে গেলেও 8, আবার এই ডান পাশ থেকে গুনে গেলেও 8, মানে মাঝে আছে। তাহলে বলছে এই লাইনের শ্রেণীকক্ষের প্রথম লাইনে বা প্রথম সারিতে কতজন আছে, তাহলে লেফট 8 রাইট 8, কোনো সমস্যা নাই। তাহলে টোটাল স্টুডেন্ট টি ইকুয়াল টু কি, লেফট প্লাস রাইট -1, এই যে টোটাল থেকে টি, হ্যাঁ লেফট 8, এটা 8 -1, 8 আর 16 -1 কত, 15 জন, তবে টোটাল হচ্ছে 15 জন স্টুডেন্ট আছে। জি, থ্যাংক ইউ ভেরি মাচ। আচ্ছা, এবার আমি, তার মানে আমি বলছি কি, লেফট থেকে লেফট রাইট এর কথা বলতে পারে, উপর নিচে থেকে বলতে পারে, যেটাই বলুক, হ্যাঁ। আচ্ছা, 16 নাম্বার, মিন একটি শ্রেণীতে সামনে থেকে নবম এবং পিছন থেকে 36তম হলো শ্রেণীকক্ষের শিক্ষার্থীর সংখ্যা। মিন একটি শ্রেণীতে সামনে থেকে নবম এবং পিছন থেকে, সামনে পিছনে, তার মানে এই এরকম, মানে এই সামনে থেকে, মানে এখানে লেফট রাইট না বলে সামনে পিছনে বলছে। আমার কথা কি বুঝছেন? সামনে পিছনে থেকে, এই যে মিম এখানে আছে, মিমের অবস্থান এখানে আছে, এটা হলো সামনের দিক বোঝাচ্ছে, এটা পিছনের দিক বোঝাচ্ছে, একই কথা। সামনে পিছন মানে, হ্যাঁ এই সামনে থেকে যাচ্ছে মানে লেফট থেকে ধরলাম সামনে, আর রাইট থেকে এটাকে আমরা কি ধরলাম, পিছন থেকে। বুঝা গেছে? আচ্ছা, এই যে লেফট রাইট না সামনে পিছনে, এটা ডিপেন্ড করে যে ব্যক্তি গুনছে তার উপরে, ঠিক আছে, যে ব্যক্তি গুনছে তার উপরে।
সারি, যে ব্যক্তি গুনছে সে যদি সারি বরাবর হেঁটে যায় সে বলবে যে সামনে পিছনে বলবে, কিন্তু সে যদি ওই লাইনের দিকে তাকায় থাকে তখন সে বলবে লেফট থেকে রাইট থেকে। যে ব্যক্তি গুনছে তার উপর ডিপেন্ড করছে যে আসলে লেফট রাইট বলবে না সামনে পিছনে বলবে, সমস্যা নেই। তাহলে কততম এক পাশ থেকে হচ্ছে সামনে থেকে হচ্ছে নবম, তাহলে এখানে 9, আর পেছন থেকে হচ্ছে 36, তাহলে এটা রাইট। তাহলে কি বলছে টোটাল কতজন, তাহলে টোটাল ইকুয়াল টু লেফট প্লাস রাইট মাইনাস 1। তাহলে লেফট হলো কত 9 জন, আর রাইট হচ্ছে 6 জন মাইনাস 1। 6 এর 36 আর হচ্ছে 45 থেকে এক গেলে 44 জন, তার মানে স্টুডেন্ট আছে 44 জন। এটা হওয়ার কারণ আপনারা বুঝে গেছেন, এই যে এই লোকটাকে দুইবার গুনছি, এই পাশ দিয়ে যাওয়ার সময় গুনছি, এই পাশ দিয়ে যাওয়ার সময় গুনছি, কিন্তু ওই লোকটা একজন, তাহলে ওকে একবার কি করতে হচ্ছে, বিয়োগ করতে হচ্ছে। থ্যাংক ইউ ভেরি মাচ। এটা হচ্ছে সবচেয়ে সহজ টাইপের প্রশ্ন। এই যে এবার দেখেন আরেকটা প্রশ্ন আমি স্ক্রিনে দিয়েছি। আচ্ছা, একটি সারিতে 60 জন লোক দাঁড়িয়ে আছে, বাম প্রান্ত থেকে রশ্মির অবস্থান 23তম হলে ডান প্রান্ত থেকে কত। আচ্ছা, এবার দেখেন এই যে কতজন লোক দাঁড়িয়ে আছে, 60 জন লোক, মানে টোটাল 60 জন। এবার হচ্ছে টি ইজ ইকুয়াল টু 60 জন টোটাল এবার দেওয়া আছে। এবার হচ্ছে বাম প্রান্ত থেকে রশ্মির অবস্থান 23তম, কারণ এই বাম পাশ থেকে যদি রশ্মিকে খুঁজে পাই তাহলে এই যে রশ্মি একজন স্টুডেন্ট, এই যে রশ্মি, তার অবস্থান হচ্ছে 23rd। ঠিক আছে, তাহলে বাম পাশ থেকে যদি 23তম হয় তাহলে এই রশ্মি ডান পাশ থেকে কত এটা বের করতে হচ্ছে, রাইট সাইড থেকে কত। তাহলে আগে যে অঙ্কগুলো করছি লেফট রাইট দেওয়া থাকতো, হ্যাঁ লেফট রাইট দেওয়া থাকতো, আমরা টোটাল বের করছি। এবার টোটাল দেওয়া আছে আর রশ্মির অবস্থান এই বাম পাশ থেকে কত সেটা দেওয়া আছে, ডান পাশ থেকে মানে আর এর মান বের করতে বলছে। তাহলে আমাদের সূত্র কি, টোটাল ইকুয়াল টু লেফট প্লাস রাইট মাইনাস 1। তাহলে টোটাল দেওয়া আছে 60, লেফট কতজন, লেফট থেকে হচ্ছে 23rd, আর রাইট বের করবে এটা রেখে দিলাম -1, যেটা বের করব সেটা রেখে দিলাম। তাহলে 60 ইজ ইকুয়াল টু 23 থেকে 1 গেলে কত 22 প্লাস আর, এবার 22 এর পাশে বিয়োগ করি, তাহলে 60 থেকে 22 গেলে কত, তাহলে 38। তার মানে আর ইজ ইকুয়াল টু মানে রাইট ইজ ইকুয়াল টু 38। রাইট 38 মানে হচ্ছে রাইট প্রান্ত থেকে 38তম। বুঝা গেছে সেটা? জি। এখন ওই যে প্রশ্ন, এই সূত্র যদি ইউজ না করেন এখন এসে ভুল হওয়ার পসিবিলিটি আছে। এই সূত্র যদি ইউজ না করেন সেক্ষেত্রে মানে পরীক্ষার হলে তো অনেক প্রেসারে থাকে মানুষ, এই জন্য আমি বলছি যে এই সূত্রটা একটু মনে রাখেন এই ধরনের অঙ্কের জন্য, টোটাল ইজ ইকুয়াল টু লেফট প্লাস রাইট মাইনাস 1। ঠিক আছে, লেফট প্লাস রাইট মাইনাস 1। আচ্ছা, এখন এখানে কি করতে হবে, টোটাল 60 থেকে এটা বিয়োগ দেন, তাহলে এই পাশ থেকে এই পাশে আছে 37 জন, কিন্তু রশ্মিকেও গুনতে হবে, এই জন্য রশ্মির জন্য 38তম, বুঝছেন? কিন্তু এভাবে না করে আমি মনে করি যে এই সূত্রটা ইউজ করলে এগুলো ভুল হওয়ার পসিবিলিটি নেই, একদম জিরো। আচ্ছা, এবার দেখেন সবসময় যে একই অঙ্ক ওই অঙ্কটাই আসবে, আগের অঙ্কটাই আসবে এরকম কিন্তু বলা নেই, হ্যাঁ একটু মনোযোগ দিন। আচ্ছা, এর পরবর্তী প্রশ্ন কি বলছে, আচ্ছা একটি সারিতে 40 জন লোক দাঁড়িয়ে আছে, ডান প্রান্ত থেকে কমলের অবস্থান 11তম হলে বাম প্রান্ত থেকে তার অবস্থান কত। আচ্ছা, ডান প্রান্ত থেকে কমলের অবস্থান 11তম, এই যে একটি সারিতে কতজন লোক দাঁড়িয়ে আছে, কতজন লোক 40 জন, তবে টোটাল 40 জন। আচ্ছা, টোটাল 40 জন। এবার ডান প্রান্ত থেকে কমলের অবস্থান, কারণ এই পাশ থেকে কমলের অবস্থান কততম, কমলের অবস্থান হচ্ছে 11তম, হচ্ছে 11তম, এই যে ডান পাশ থেকে। এবার রাইট সাইড থেকে কমল, এই যে কমলের অবস্থান 11তম, 11। আচ্ছা, তাহলে এই ডান মানে এই বাম প্রান্ত থেকে কমলের অবস্থান কত, এই লেফট সাইড থেকে কত, তাহলে রাইট দিয়ে আছে 11 আর এই লেফট কত বের করতে হচ্ছে। তাহলে আমাদের সূত্র কি, টোটাল ইকুয়াল টু লেফট প্লাস রাইট মাইনাস 1। টোটাল দিয়ে আছে কতজন, 40 জন, লেফট বের করব রেখে দিলাম, আর রাইট এই পাশ থেকে কত 11 মাইনাস 1। 11 থেকে 1 গেলে তাহলে 40 ইকুয়াল টু এল প্লাস 11 থেকে 1 গেলে 10, এই 10 এর পাশে বিয়োগ করলে এল ইকুয়াল টু 30, তাহলে কততম, 30তম। তাহলে 30তম। আশা করি বুঝতে পারছেন সবাই। আচ্ছা, তো আজকে আরো আমার আধা ঘন্টা ক্লাস নেওয়ার কথা থাকা সত্ত্বেও নিতে পারছি না, কারণ আমার বাসায় একটু গেস্ট আসছে, এই জন্য একটু ব্যস্ততার জন্য আজকে ক্লাসটা আমাকে এখানেই সমাপ্ত করে দিতে হচ্ছে। সামনের দিন আমরা এই অর্ডার এন্ড র্যাঙ্কিং এর হয়তো কয়টা অঙ্ক আছে 18 পর্যন্ত করে দিলাম, হয়তো 11টা-12টা অঙ্ক আছে, এটা শেষ করে আমি দেখি অন্য চ্যাপ্টার অর্থাৎ হয় ক্যালেন্ডার বা ফিগার কাউন্টিং যেটাই হোক শুরু করবো। আজকের মতো এই পর্যন্ত রাখছি। আল্লাহ হাফেজ।